এবারে হচ্ছে ফোটন। ফোটন কি? এই যে এতক্ষণ ধরে আমি বলছিলাম যে আলোর তরঙ্গটা বেসিক্যালি কণার সমষ্টি, যে কণার সমষ্টি সেই কণাটা হচ্ছে ফোটন। মানে বেসিক্যালি তুই ভাবতে পারিস আলোক তরঙ্গ আসছে মানে অনেকগুলো প্যাকেট আসছে, ঠিক আছে? এই প্যাকেটগুলোকে আমরা কি নামে ডাকছি? ফোটন, ঠিক আছে? এবার প্যাকেটগুলোর একটা বৈশিষ্ট্য আছে। সব থেকে প্রথম বৈশিষ্ট্য চার্জ শূন্য, আধান শূন্য। 2 নাম্বার স্থির ভর শূন্য। স্থির ভর শূন্য মানে যখন ফোটন স্থির অবস্থায় থাকে তার কোনো ভর নেই, মানে আধানহীন ভরহীন কণা। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ভর নেই, মোমেন্টাম আছে। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ আছে। এটা এটা একটু তোদের জন্য এখন হজম করা কষ্টকর, কিন্তু অ্যাকর্ডিং টু রিলেটিভিটি আমরা একটা সম্পর্ক জানি, কোনো কণার শক্তি E ইকুয়ালস টু হ্যাঁ, সেটা একটু ব্যাপারটা হচ্ছে যখন ধরে নর্মাল ফিজিক্স পড়িস তখন সেখানে মোমেন্টামের সংজ্ঞা হচ্ছে ভর ইন্টু বেগ, ঠিক আছে? কিন্তু আসলে মোমেন্টামের সংজ্ঞাটা নয়, আসলে মোমেন্টামের সঙ্গে হচ্ছে এনার্জি সম্পর্ক, ঠিক আছে? এবং যখন তুই রিলেটিভিটির কথা বলবি, মানে রিলেটিভিটির আপেক্ষিকতাবাদের কথা বলবি, ওই যেটা তোরা E ইকুয়ালস টু mc স্কোয়ার বলে চিনিস, ঠিক আছে? সেই সূত্রটা আসলে আমি ঠিক লিখছি না তাও জানি না, এটা c⁴ হওয়ার কথা। হ্যাঁ, এটা c⁴, এইটা, ঠিক আছে? এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে মোমেন্টাম, আলোর গতিবেগ, ভর, ঠিক আছে? ভর মানে হচ্ছে স্থির ভর। স্থির ভরকে m0 দিয়ে লেখে। এবার ফোটনের হচ্ছে m0 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে ফোটনের জন্য সম্পর্কটা কেমন? E ইকুয়ালস টু p ইন্টু c। তাহলে p সমান সমান E বাই c। এইবার ফোর্থ পয়েন্ট হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম বলেন এই যে ফোটনগুলো, এটা একটা কণা বা একটা প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে এনার্জি কনস্ট্যান্ট, ঠিক আছে? যদি যে আলোর তরঙ্গটা আমি পাঠাচ্ছি তার কম্পাঙ্ক যদি নিউ হয়ে থাকে তাহলে প্রত্যেকটা প্যাকেটের শক্তি এনার্জি E হচ্ছে h নিউ, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা প্যাকেটের এনার্জি কনস্ট্যান্ট E ইকুয়ালস টু h নিউ। তাহলে সেখান থেকে কিন্তু তোরা p সমান সমান বার করে নিতে পারবি h নিউ বাই c। h কি? একে তোরা চিনিস, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটা বোরের h বাই 2 পাই, সেম h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এর একক মাত্রা ইজিলি ক্যালকুলেবল, আমি বলবো না। ওকে, ক্লিয়ার? এইবার বক্তব্য হচ্ছে আধান গেল, ভর গেল, ভর বেগ গেল, শক্তি গেল। এইবার আমাদের পুরনো ফিজিক্সে ফিরি। পুরনো ফিজিক্সের কি গল্প ছিল? তীব্রতা। তীব্রতা মানে শক্তি বেশি। বেসিক্যালি তীব্রতা বাড়া মানে নাম্বার অফ প্যাকেট বেড়ে যাওয়া, ঠিক আছে? কিন্তু প্রতিটা প্যাকেটে এনার্জি কন্টেন্ট সেম। বিস্কুটের প্যাকেটের কথা ভাব, প্রত্যেকটা প্যাকেটে বিস্কুট কিন্তু কনস্ট্যান্ট, তাই তো? কিন্তু তোর যদি বেশি বিস্কুট দরকার হয় তুই কি করবি? বেশি বেশি প্যাকেট কিনবি। সেম ব্যাপার এখানেও, প্রতিটা প্যাকেটে সেম শক্তি। যতক্ষণ আমি কম্পাঙ্ককে টেনে ধরে ফিক্সড করে রেখেছি, প্রতিটা প্যাকেটেই আমার এনার্জির পরিমাণটা ফিক্সড। আমার বেশি শক্তি দরকার মানে আমার তীব্রতা বেশি দরকার, আমি কি করব? সংখ্যাটা বাড়িয়ে দেবো, প্যাকেটের সংখ্যাটা বাড়িয়ে দেবো। তাহলে পুরনো ফিজিক্সের সাথে রিলেশন পাচ্ছিস, এখানে আমার সংখ্যা বেশি। এই পর্যন্ত ক্লিয়ার? প্রথম বক্তব্য, প্রতিটা প্যাকেটের এনার্জি শুধুমাত্র কম্পাঙ্কের উপর নির্ভর করবে, h কনস্ট্যান্ট। কম্পাঙ্ক যত বাড়াবো প্রতি প্যাকেটের এনার্জি তত বাড়বে, কম্পাঙ্ক যত কমাবো প্রতি প্যাকেটের এনার্জি তত কমবে। ক্লিয়ার? এই পর্যন্ত সবার গল্প কথা ক্লিয়ার? এইবার এই কনটেক্সটে এটা যে প্ল্যাঙ্কের কি আলোর কি তত্ত্ব, আলোর কোয়ান্টাম তত্ত্ব, বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব, এটা প্ল্যাঙ্কের তত্ত্ব। এই তত্ত্বের আমি এক্সাক্ট সালটা ভুলে গেছি, এটা হচ্ছে 1905-এ, ঠিক আছে? প্রথম বিজ্ঞানী হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক, এই তত্ত্ব কথা দেন এবং এই তত্ত্ব বলেন, ঠিক আছে? এবং আমি সম্ভবত এটা 1910, তার 5 বছর কি 6 বছর পরে, আমার এক্সাক্ট সাল মনে নেই, এখানে সালটা দেওয়া নেই, 1910-এ এটা প্রথম বলেন, ব্যাখ্যা করেন, ঠিক আছে, মিটে গেল। লোকজন এটাকে খুব একটা অ্যাকসেপ্ট করে না, কারণ একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ দিয়ে প্রমাণ কিছুই করা যায় না। এরপরে আইনস্টাইন, সম্ভবত সালটা 1909 কি 1910, এক্সাক্ট সালটা আমার খেয়াল নেই, তো মোটামুটি 3-4 বছর পরে আইনস্টাইন এইটাকে কাজে লাগালেন ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা দিতে। এবং সব থেকে মজার কথা তোরা জানিস, আইনস্টাইন কিন্তু রিলেটিভিটি তত্ত্বের জন্য নোবেল পুরস্কার পায়নি। আইনস্টাইনের নোবেল পুরস্কার এই তত্ত্বটার জন্য, এই যে কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা,
এর জন্য আইনস্টাইন প্রথম নোবেল, মানে একবারই পেয়েছিলেন আইনস্টাইন নোবেল পুরস্কার পান। এর আগে রিলেটিভিটি পেয়েছেন, রিলেটিভিটি এর আগে লিখেছেন, কিন্তু তার জন্য নোবেল পাননি। নোবেল প্রথম পেলেন কারণ এটা রিলেটিভিটি, এটা তো প্ল্যাঙ্ক ইউজ করেছিল। কিন্তু নোবেল পুরস্কার পেলেন কিসের জন্য? পেলেন হচ্ছে আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়ার কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে, ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো। এবার গল্প যেটা হচ্ছে, প্রথম উনি দুটো তিনটে কথা ধরে নিলেন। প্রথম যেটা ধরলেন, যে আলোটা আসছে আমার, সেই আলোটা আসছে ফোটন কণার স্রোত হিসাবে। মানে আলোটার মধ্যে বেসিক্যালি এরকম অনেকগুলো প্যাকেট আসছে। হলো? প্রত্যেকটা প্যাকেটের এনার্জি ফিক্সড, যেটা তোরা অলরেডি জানিস। প্রত্যেকটা প্যাকেটের এনার্জি কত? h নিউ। হলো? 2 নম্বর পয়েন্ট বললেন, ধাতব পৃষ্ঠে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন পার্টিকুলারলি একটা প্যাকেটের সঙ্গে ইন্টারাকশন করছে। স্বাভাবিকভাবে তাই হওয়ার কথা, প্যাকেটগুলো তো একটা পার্টিকেল, তাই তো? তাহলে একটা ইলেকট্রনের সাথে একটা ফোটনের ইন্টারাকশন হবে, তাহলে একটা ফোটনের সাথে একটা ইলেকট্রনের ইন্টারাকশন হলো, হয়ে শক্তি বিনিময় দেওয়া নেওয়া হবে। ক্লিয়ার? এইবার দুটো জিনিস হতে পারে। এক, এর এনার্জি কত ছিল? h নিউ। আইদার ফোটনটা পুরো শক্তি ইলেকট্রনকে দিয়ে দেবে, নাই কোনো শক্তি দেবে না, জাস্ট বেরিয়ে যাবে। মাঝামাঝি কোনো ঘটনা নেই, কোয়ান্টাম। কারণ ফোটনের এনার্জি h নিউ। ফোটন যদি ধর এর থেকে কিছুটা পরিমাণ এনার্জি দিয়ে দিল, তাহলে তখন এনার্জি কমে দাঁড়াচ্ছে h নিউ মাইনাস e। এই শক্তিতে কোনো ফোটন থাকতে পারে না, তাই তো? আমরা কি কোয়ান্টাম তো তাই জন্য পড়লাম যে শুধুই এনার্জি h নিউ, তার বেশিও নেই, কমও নেই। তাহলে আইদার ইলেকট্রন, এই ফোটনগুলো কি করবে? আসবে, ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খাবে, খেয়ে পুরো শক্তি ইলেকট্রনকে দিয়ে দেবে, অথবা আসবে ইলেকট্রনের সঙ্গে ধাক্কা খেয়ে নিজে বেরিয়ে যাবে h নিউ। আমাদের ইন্টারেস্টিং কেস যখন ফোটন পুরোপুরি h নিউ পরিমাণ শক্তি ইলেকট্রনকে দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রন যে পরিমাণ শক্তি ফোটনের কাছ থেকে পাচ্ছে সেটা হচ্ছে h নিউ। কারেক্ট? এইবার বিভিন্ন ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে বার করার জন্য এবার এই শক্তিটা ইলেকট্রন কিভাবে খরচা করে? ইলেকট্রনের হাতে এখন h নিউ পরিমাণ শক্তি এসছে, ইলেকট্রন খরচা করবে। কিভাবে খরচা করবে? প্রথম কাজ হবে ইলেকট্রনের ওই যে ধাতব পৃষ্ঠে আবদ্ধ অবস্থায় আছে ওখান থেকে মুক্ত হওয়া। সাপোজ ধর জেলখানার মধ্যে আছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের প্রথম মানে কন্ডিশনটা এরকম, কিছু হাতে 1 লাখ টাকা পেয়েছে, আমি 10,000 টাকা দিয়ে দিলে আমাকে ছেড়ে দেবে। তাহলে প্রথমেই ইলেকট্রনের প্রথমেই তুই কি করবি? প্রথমে তুই 10,000 টাকা দিবি, দিয়ে মুক্ত হবি, তবে তো এনজয় করবি বাইরেটা। কারেক্ট? তাহলে প্রথমেই ইলেকট্রনের গল্প হবে এই শক্তিটা দিয়ে ধাতব পৃষ্ঠ থেকে বেরোবে। ঠিক আছে? তার জন্য কিছুটা পরিমাণ ব্যয় করবে, আর বাকিটা ব্যয় করবে কিসের জন্য? ওর গতিশক্তি লাভ করার জন্য। তাহলে এই শক্তির দুটো ভাগে ব্যয় হবে, একটা হচ্ছে ধাতব পৃষ্ঠ থেকে বেরোবে, মুক্ত, আর সেকেন্ড হবে কি? ইলেকট্রনের গতিশক্তি। কারেক্ট? এবার আমরা ম্যাক্সিমাম যে গতিশক্তি ই ম্যাক্স, সেটা সমান সমান হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার, এটা আগে পড়ে এসছি, ই ইন্টু ভি নট, তাই তো? তাহলে ম্যাক্সিমাম গতিশক্তি ই ম্যাক্স, সেটা মানে হচ্ছে আমার ই ইন্টু ভি নট। কারেক্ট? আমি আর হাফ এম মিস করে লিখলাম, এটা আমার কারেক্ট রিলেশন। এইবার কোন ইলেকট্রনের গতিশক্তি সর্বোচ্চ হবে বলতো? যে বেরোনোর জন্য সবথেকে কম শক্তি খরচ করেছে। এর আগে সংজ্ঞা দিয়ে এসছি, বেরোনোর জন্য সব থেকে কম শক্তি সেটা হচ্ছে কি? ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক, তাই তো? ধাতব পৃষ্ঠ থেকে বেরোনোর জন্য সর্বনিম্ন যে শক্তি লাগে সেটা হচ্ছে কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন, তাই তো? তাহলে যে ইলেকট্রনটা জাস্ট ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক পরিমাণ শক্তি নিয়ে মুক্ত হবে তার গতিশক্তিটাই ম্যাক্সিমাম হবে। বুঝতে পারছিস? একটা পার্ট থেকে খরচা করতেই হয় বেরোনোর জন্য, সেই খরচাটা যখন মিনিমাম হবে তখন গতিশক্তিটা ম্যাক্সিমাম। এবার আমরা অলরেডি জানি তো মিনিমাম শক্তি মানে কার্য অপেক্ষক, তাহলে কি আমি এই ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি? দেখ, দাদা মুক্তটা মানে ডাব্লু প্লাস ই ম্যাক্স, ঠিক আছে? মাঝখানে আরো ইলেকট্রন আছে, তাহলে এটা থেকে যতটা কমবে বাড়বে, এটা থেকে কমবে,
কিন্তু জেনারেল মানে আমি এটা লিখতে পারি, সম্ভব তো লেখা, হ্যাঁ কি না সম্ভব তো। এইবার ইন্টারেস্টিং ফিচার, প্রথম ইন্টারেস্টিং ফিচার, প্রথম আমরা কোন কোন প্রবলেমটা অ্যাড্রেস করেছিলাম, প্রথম আমরা যে প্রবলেমটা অ্যাড্রেস করেছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের তীব্রতা বাড়াচ্ছি, তার সত্ত্বেও আমাদের নিবৃত্তি বিভব বাড়ছে না, কারেক্ট। আচ্ছা তাহলে সমীকরণটাকে একটু নিবৃত্তি বিভব দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, প্লাস ই জি জিরো। এইবার দেখ আমি তীব্রতা বাড়াচ্ছি, তার মানে আমার নাম্বার অফ প্যাকেট বাড়ছে, আগে 10টা এলে এখন 50টা এসছে, তার জন্য কি আমার প্রতি প্যাকেটে শক্তির কোনো পরিবর্তন হচ্ছে? এই 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 রাশিটার সাথে বেসিক্যালি আমার গল্পটা আগে কি ছিল, পুরো আলো আসছিল তার সাথে ইলেকট্রনের ইন্টারাকশন, এখন গল্পটা ছোট হয়ে কি দাঁড়িয়েছে, এক একটা প্যাকেট এক একটা ইলেকট্রন, এক একটা প্যাকেট এক একটা ইলেকট্রন, যত বেশি প্যাকেট তত বেশি ইলেকট্রন, কারেক্ট। কিন্তু যত বেশি প্যাকেট তার মানে এটা না প্রতিটা ইলেকট্রনের শক্তি বাড়বে, তাই তো। তার মানে আমি এখন জানি আমার তীব্রতা বাড়া মানে এই রাশিটাতে কোনো হাত পড়বে না, যা হবে সংখ্যা বাড়বে সেটা পরে আসছে। তার মানে এইচ নিউ ফিক্সড, যতক্ষণ না আমি কম্পাঙ্কে হাত দিচ্ছি আমার এইচ নিউ ফিক্সড, এইচ নিউ ফিক্সড, ডাব্লিউ ফিক্সড, প্রত্যেকটা ধাতুর জন্য ডাব্লিউ ফিক্সড, তাহলে আমার এটাও কনস্ট্যান্ট হবে। বোঝাতে পারছি? যতই আমি তীব্রতা বাড়াই, তীব্রতার সাথে আমার এই সমীকরণের কোনো রাশির কোনো সম্পর্ক নেই। আমার যে নতুন তীব্রতার ডেফিনেশন তাতে কিন্তু কোথাও কোনো সম্পর্ক এর মধ্যে নেই। তাহলে আমি যতই তীব্রতা বাড়াই আলটিমেটলি আমার নিবৃত্তি বিভব চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। কি হচ্ছে, আমি যত আমার তীব্রতা বাড়াচ্ছি আলটিমেটলি গল্পটা কি দাঁড়াচ্ছে, যত তীব্রতা বাড়ছে তত হচ্ছে আমার নাম্বার অফ প্যাকেট বাড়ছে, যত নাম্বার অফ প্যাকেট বাড়ছে তত বেশি বেশি ইলেকট্রন বেরোচ্ছে, যত বেশি ইলেকট্রন বেরোচ্ছে তত আমার সম্পৃক্ত প্রভাব বাড়বে। মনে করে দেখ সম্পৃক্ত প্রভাবটা উঠে গেছিল উপরে, তাহলে হলো যেটা ফ্যালাসি ওখান থেকে ব্যাখ্যা করা যাচ্ছিল না সেটা কিন্তু এখনো পর্যন্ত কোয়ান্টাম দিয়ে সুন্দর ব্যাখ্যা হলো। ক্লিয়ার এই পর্যন্ত? প্রশ্ন বুঝেছিলি, উত্তর বুঝলি, সবার কাছে পরিষ্কার? সিনজন ক্লিয়ার? কোন জায়গাটা বলবো বল? হ্যাঁ বললাম যত তীব্রতা বাড়ছে প্যাকেটের সংখ্যা বাড়ছে, কিন্তু প্রতিটা প্যাকেটে তো শক্তি স্থির। তোর একটা ইলেকট্রন যখন দেখছে, ইলেকট্রন পুরো প্যাকেটটা দেখছে না, একটা প্যাকেটকে দেখছে, বুঝতে পারছিস? তাহলে তুই যতই প্যাকেটের সংখ্যা বাড়া ইন্ডিভিজুয়ালি একটা ইলেকট্রনের কিছু যায় আসে না, বুঝতে পারছিস? মানে ধর একটা ঘরে দর্শন আছে, আমি 5টা প্যাকেট ফেললাম, 5টা টাকার থলি ফেললাম, প্রতিটা থলিতে টাকার পরিমাণ সেম, ঠিক আছে? তাহলে কি 5 জন বেরোতে পারবে, তাই তো? আমি 8টা ফেললে 8 জন বেরোবে, আমি 10টা ফেললে 10 জন বেরোবে, ঠিক আছে? কিন্তু আমি সংখ্যা বাড়াচ্ছি মানে এটা নয় আমার প্রত্যেকে বেশি বেশি টাকা পাচ্ছে, বুঝতে পারছিস? আমি বেশি পরিমাণ টাকার থলি ফেলছি মানে বেশি লোক টাকার থলিটা পাচ্ছে, তার মানে এটা নয় প্রত্যেকে টাকার পরিমাণ বেশি হয়ে গেছে। আর প্রত্যেকের টাকার পরিমাণ কত তার উপরই আমার নিবৃত্তি বিভব নির্ভর করবে, যত আমার কাছে এক্সট্রা টাকা থেকে যাবে আমি তত খরচা করতে পারবো, বুঝতে পারছি? ক্লিয়ার? এইবার সেকেন্ড ফ্যালাসি কি ছিল, সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো ফেললে আমার আলোক তড়িৎ নিঃসরণ হবে না। এখান থেকে দেখ ই ম্যাক্স সমান সমান লিখতে পারিস, এটা 1 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর এখানে লিখছি, দেখ ই ম্যাক্স সমান সমান এইচ নিউ বাই ডাব্লিউ, ঠিক আছে? এই সরি মাইনাস ডাব্লিউ। এবার আমি কি করছি, আমার যত কম্পাঙ্ক কমছে এইচ নিউ কমছে, কমতে কমতে একটা সার্টেন ভ্যালুর জন্য এইচ নিউ ইকুয়ালস টু ডাব্লিউ হবে, তখন ই ম্যাক্স কত? এবার যদি ফার্দার এইচ নিউ এর ভ্যালু কমাই, আরো কমাচ্ছে এইচ নিউ, এবার তো হলো, তাহলে ই ম্যাক্স কি হয়ে যাবে মাইনাস। গতি শক্তি কি ঋণাত্মক হয়? হয় না, কারণ এমও পজিটিভ বিও পজিটিভ, গতি শক্তি ঋণাত্মক হতে পারে না। দেখ ব্যাখ্যা হয়ে গেল যে এইচ এই নিউ এখান থেকে তুই ইজিলি বার করতে পারবি নিউ সমান সমান ডব্লিউ বাই এইচ। প্রতিটা ধাতুর কার্যবেক্ষক স্থির, আর প্রতিটা ধাতুর জন্য সূচনা কম্পাঙ্ক স্থির। সূচনা কম্পাঙ্ক থেকে কম কম্পাঙ্কে যত বেশি তীব্রতার আলোই ফেলি না কেন প্যাকেটের শক্তি বাড়ছে না, বাড়ছে নাম্বার অফ প্যাকেটস। জেল থেকে বেরোনোর জন্য 10,000 টাকা দরকার, আমি 5,000 টাকার 50টা ব্যাগ ফেললেও কিছু হবে না, কারণ প্রতিটা ব্যক্তি বা প্রতিটা ইলেকট্রন একটাই ব্যাগ নিতে পারে, তার বেশি ব্যাগ নেওয়ার ক্ষমতা নেই, কারণ ব্যাগটা নিয়ে করবে কি, বেরোতে পারবে না, 5,000 টাকা নিয়ে রাখবে কোথায়, জেলার যে আসে সেটা দেখে টাকা নিয়ে চলে যাবে, কারেক্ট? নিতে গেলে একটাই নিতে হবে, একটার বেশি নেওয়া যাবে না।
তাহলে আমি যতই তীব্রতা বাড়াই, তীব্রতা বাড়া মানে আমার ব্যাগের সংখ্যা বাড়ছে, তাতে আবার কি যায় আসে? আমার বেরোতে 10,000 টাকা লাগবে, প্রতি ব্যাগে 5,000 টাকা করে দিচ্ছি, লাভ হবে? বেরোতে পারবে? পারবে না। কিন্তু যদি আমি প্রতি ব্যাগে 12,000 টাকা করে দিই, কিন্তু 5টা ব্যাগ দিই, অ্যাটলিস্ট 5 জন বেরিয়ে যেতে পারবে। পার্থক্যটা বোঝা যাচ্ছে? সূচনা কম্পাঙ্কের গল্প ক্লিয়ার? এই বন্ধু ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন ক্লিয়ার? থার্ড কোশ্চেনের উত্তর খুব ইজি। থার্ড কোশ্চেনের উত্তর হচ্ছে তাৎক্ষণিক ঘটনা। কেন কি? ফোটন ও পার্টিকেল, ইলেকট্রন ও পার্টিকেল, পার্টিকেল পার্টিকেল ইন্টারাকশন হবে, সময় কম লাগবে। তাহলে যে তিনটে জিনিসের ব্যাখ্যা আমরা আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্সে দিতে পারছিলাম না, সেটা কিন্তু খুব সহজেই এই আলোর কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে দেওয়া যায়। এই পর্যন্ত তো সবার কাছে ক্লিয়ার? এটা খুব ইন্টারেস্টিং, অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। ক্লিয়ার এই পর্যন্ত সবার কাছে? এবার একটা অন্য গল্প বলি। এখানে আরো কিছু গ্রাফটা আছে, আই থিঙ্ক দ্যাট উইল বি ক্যালকুলেটেড, মানে খুব একটা বুঝতে অসুবিধা হয় না। এবার হচ্ছে তাহলে স্বীকার হলো আইনস্টাইনের আলটিমেটলি এরকম একটা এরপরে আরো একটা ক্রম্পটন এফেক্ট বলে একটা ঘটনা আছে, সেখানে না তার আগে ডি ব্রগলি, এরপরে ডি ব্রগলি বলে একজন বিজ্ঞানী আছে, ঠিক আছে? ডি ব্রগলির হাইপোথিসিস, প্রকল্প, এটা সূত্র নয় কারণ এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ নেই। তো ডি ব্রগলির হাইপোথিসিস বলে একটা হাইপোথিসিস বা প্রকল্প পড়তে হয়। তো ডি ব্রগলি প্রপোজ করলো যে আমাদের নেচার সবসময় সিমেট্রি পছন্দ করে। তাহলে নেচার যদি ওয়েভকে পার্টিকেলের নেচার দিয়ে থাকে, মানে পার্টিকেলের ধর্ম দিয়ে থাকে, বেসিক্যালি কি দেখলাম? আলো একটা ওয়েভ, তার কণা ধর্ম বর্তমান, ভাইস ভার্সা সত্যি হবে, একটা কণারও তরঙ্গের মতো ধর্ম থাকবে, একটা কণা তরঙ্গের মতো আচরণ করবে, ঠিক আছে? বলে তিনি বললেন যে একটা কণার ভরবেগ যদি হয় পি, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু হবে h/p। এই যে আবার এগেন প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার এই পিটা তোরা বিভিন্নভাবে ক্যালকুলেট করতে পারিস, দ্যাট ইজ এ হোমওয়ার্ক, যে বিভিন্ন এখানে কেস করে দেওয়া আছে, সেগুলো তোরা দেখবি। বাট যেটা ইন্টারেস্টিং বলার, ডি ব্রগলি তো ডি ব্রগলির মতো বলে দিল, শুধু বললে তো হবে না, প্রমাণ দরকার। একটা খুব ইজি প্রমাণ আমি বলতে পারি এই মুহূর্তে, এক্সপেরিমেন্টাল প্রমাণ। প্রথম ক্রম্পটন এফেক্ট একটু তো ঝামেলা মনে হবে, যেটা বুঝতে পারবি সেটা বলি। ডি ব্রগলি প্রপোজ করেছিল যে কণাগুলোকে তরঙ্গের মতো আচরণ করতে হবে, তার মানে তরঙ্গের যা যা ধর্ম বর্তমান, কণারও তাই তাই ধর্ম বর্তমান থাকতে হবে, তাই তো? তোরা অলরেডি তরঙ্গের একটা বিশাল ধর্ম পড়েছিস, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স হচ্ছে ব্যতিচার, পড়েছিস? তাহলে আমরা যদি কোনোভাবে দেখাতে পারি যে ইলেকট্রন যেটা স্রোত, কণা স্রোত, তার ব্যতিচার হয়, তাহলে প্রুভড হবে যে ইলেকট্রনেরও কণা ধর্ম, তরঙ্গ ধর্ম বর্তমান। এই এক্সপেরিমেন্টটা কে করেছিল মনে নেই, তাই না, আমি এটা কার করা, শ্রডিঙ্গারের তো নয়, কার করা, আমার নাম ধাম ভুলে গেছি আমি, এটা কার এক্সপেরিমেন্টটা করা, বাট যাই হোক, যেটা করলো সেম এক্সপেরিমেন্ট হলো, খালি একটা এখানে সোর্স অফ ইলেকট্রন রাখা হলো, সোর্স অফ ইলেকট্রন। প্রথমে এটাকে বন্ধ করে দেওয়া হলো, কি দেখা গেল? এই ডিস্ট্রিবিউশন পেল, স্বাভাবিক, তাই পাওয়ার কথা, কারেক্ট? তারপরে এটাকে বন্ধ করে দেওয়া হলো, তখন কিরকম ডিস্ট্রিবিউশন পেল? এরকম, তাই তো? তাহলে দুটো খুলে দিলে কেমন পাওয়া উচিত? যদি ইলেকট্রন কণার মতোই ব্যবহার করে, এরকম ডিস্ট্রিবিউশন পাওয়া উচিত, কিন্তু না। যদি দুটো কণাকে একসাথে খুলে দেওয়া হয়, দেখা গেল এটা এরকম কোনো প্যাটার্ন দিচ্ছে না। এটা কি প্যাটার্ন দিচ্ছে? চেনা প্যাটার্ন। এটা ইন্টেন্সিটি প্যাটার্ন আছে, হ্যাঁ, তীব্রতা, চিনিস এটা? অন্ধকার পটি, উজ্জ্বল পটি, অন্ধকার পটি, উজ্জ্বল পটি, মানে এখানে তো অন্ধকার উজ্জ্বল হবে না, ইলেকট্রন পড়েছে পড়েনি, ইলেকট্রন পড়েছে পড়েনি, সেম প্যাটার্ন যেমন তোরা আলোর ক্ষেত্রে দেখেছিলি। নর্মাল যদি কণার মতোই ব্যবহার করতো, এই নেচার পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল এই নেচার পেল না। বলা হয় যতক্ষণ ইলেকট্রন জানছে না যে কোনটা দিয়ে ইলেকট্রনকে যেতে হবে, এটা আগে দিন তোদেরকে গল্প বলছিলাম, ইলেভেনের গল্প, তোদের গল্প বলছো না? হ্যাঁ, যে যতক্ষণ না ইলেকট্রন জানছে যে আমাকে এটা দিয়ে যেতে হবে না এটা দিয়ে যেতে হবে, ততক্ষণ ইলেকট্রন নিজে জানেন ইলেকট্রন কোন পথে যাচ্ছে। যে তুই পর্দায় ফেলছিস ওই জন্য এরকম প্যাটার্ন, সুন্দর প্যাটার্ন দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, তখন ইলেকট্রন জানে তাকে এই রাস্তা দিয়ে যেতে হবে, সেই জন্য তুই জাস্ট এই প্যাটার্নটা পাচ্ছিলি, তখন তার তরঙ্গতত্ত্ব লোপ পাচ্ছিল, ঠিক আছে? কিন্তু যেই তুই এটাকে পুরো ওয়েভের মতো ফ্রিলি বিহেভ করতে দিলি, পুরোপুরি ওয়েভ নেচার দেখালো। ইলেকট্রন বিমসের ইন্টারফারেন্স হয়, ইলেকট্রন বিমের ডিফ্রাকশনও হয়, ইলেকট্রন বিমের ডিফ্রাকশন নিয়ে প্রচুর কিছু করা হয়। এবার প্রথম দিকে তাহলে কেন এসবগুলো আবিষ্কার হয়নি? তার কারণ ইলেকট্রনের
ভর কম, আধান কম, ইলেকট্রনের যে করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য সেটাও খুব কম। এবার তোরা জানিস যে আমার ডিফ্র্যাকশন দেখতে গেলে সেই লেভেলে যেতে হবে, অত ছোট জিনিস কোথায় পাবো, ছিল না আগে। কি করে এখন ডিফ্র্যাকশন করা হয়, ইলেকট্রন বিম ডিফ্র্যাকশন করা হয় সলিড স্টেটে। তোরা যে ওই সলিড স্টেট পড়েছিস না, হালকা বিস্তার জানিস তো। সলিড স্টেটে যে বিভিন্ন প্লেনগুলো হয়, সলিড স্টেট মানে কি, সলিডের যে অ্যাটমের অ্যারেগুলো, এই যে বিভিন্ন প্লেনগুলো হয়, এই প্লেনের যে দূরত্বটা আর কি, সেই সব জায়গা থেকে কিছুটা, এখনো পুরোখানে বেসিক্যালি এক্সট্রা ডিফ্র্যাকশন হয়, কিন্তু কিছু কিছু জায়গায় ওরকম জায়গায় ইলেকট্রন ডিফ্র্যাকশন করা যায়। ঠিক আছে, মানে আমি পরিপূর্ণভাবে ওখানেই করা যাবে বলবো না, আরও অনেক মেথড আছে যাই হোক, বাট দিস ইজ আ থিং যে দ্যাট ইজ পসিবল।